প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গাড়ি ব্যবসায়ী বারবিটার সভাপতি হাবিবুল্লাহ ডন। আমরা তার সঙ্গে কথা বলবো এই দেশের গাড়ি ব্যবসা নিয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, বারবিটার সভাপতি আপনি, অনেকদিন ধরেই আছেন, গাড়ি ব্যবসার কি অবস্থা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি গত ২-২.৫ বছর ধরে আমাদের গাড়ি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছিল না। ইনফ্যাক্ট হাই ডিউটি, আর দ্বিতীয়ত যে বড় সমস্যাটা ছিল সেটা হলো যে অটো লোন যেটা, সেটা মানে একজন ক্রেতা গাড়ি কিনতে গেলে যে ব্যাংকের যে ঋণের পরিমাণ ওটা কমিয়ে আনা হয়েছিল প্রায় ২০১২ জানুয়ারিতে। রেশিওটা কমিয়ে আনা হয়েছিল, মানে আপনি যদি একটা গাড়ি কিনতে যান আপনাকে পে করতে হতো 70%, যেটা ভেরি ডিফিকাল্ট। আর ব্যাংক মাত্র 30% আপনাকে ফিনান্স করতে, মানে ঋণের রেশিওটা। পাশাপাশি যে অ্যামাউন্টটা ছিল ২০ লক্ষ টাকা মাত্র, সেটাও খুবই অপ্রতুল, মানে খুবই মানে আমি মনে হয় খুব কম ব্যাংক একটা ২০ লক্ষ টাকা গাড়ির প্রতি দিত। এতে করে কিন্তু যারা ক্রেতারা ছিলেন তারা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর যে ক্রেতারা, তাদের কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ ছিল গত ২-২.৫ বছর ধরে, যে কি আমরা তো গাড়ি কিনতে পারছি না। গাড়ি কিনতে গেলে যদি আমাদের 70% পে করতে হয়, তাহলে আমরা 30% কষ্ট করে তো এটা পুরোই দিতে পারি। কেন এখানে বাংলাদেশ আপনার কি মনে হয় এই যে 70-30% ছিল, এটা কেন ছিল? ব্যাংক কেন 30% দিচ্ছিল তখন? ইনফ্যাক্ট এটাকে যদি পিছিয়ে নিয়ে আসি, প্রথমে এটা এই কনজিউমার যেটা ফিন্যান্সিং হতো অটো লোনের উপরে, সেটা কিন্তু ২০০৪ থেকে শুরু করেছে। আমার মনে হয় যে ২০০৪-এর নভেম্বর থেকে দে হ্যাভ স্টার্টেড ইট। এটাতে তখন কিন্তু একটা ছিল যে প্রায় 70% কিন্তু ব্যাংক লোন দিত। আর একটা ক্রেতা আপনি কিনতে গেলে মাত্র 30% লোন দিত। অ্যামাউন্টটা ছিল এনি অ্যামাউন্ট। এটা কিন্তু প্রায় দুবার চেঞ্জ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের রেগুলেশনের মাধ্যমে প্রায় দুবার চেঞ্জ করেছে। ২০০৫-এ এসে একবার চেঞ্জ হয়েছে, আবার শেষ চেঞ্জ করেছে ২০১২-তে, যেটা জি, সবচেয়ে ওটাই আমি জানতে চাইছি যে চেঞ্জটা কেন করলো, মানে কমিয়ে আনলো কেন তাদের ইনফ্যাক্ট পোর্শনটা? তখন আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকিং খাতের ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকিং খাতের যে সমস্যা হয় ওটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু এটাকে সংকুচিত জি, করা হয়েছিল, ছোট করা হয়েছিল। আপনি বলছিলেন যে এখন এই মুহূর্তে যেটা আছে 50-50% আপনার যেটা রেশিওটা আছে, এখন এই ক্ষেত্রে আমি যেটা জানতে চাইবো যে নানা ধরনের ডিফল্টের কেস কিন্তু হয়, তো ওয়েল, এই যে আপনি একটা খুব ভালো পয়েন্ট দেখুন। আহ, আমি সর্বপ্রথম আল্লাহকে অবশ্যই আল্লাহর কাছে শুক্রিয়া আমি আমার অ্যাসোসিয়েশন এবং যারা ভোক্তা আছেন তাদের পক্ষ থেকে বলছি, কারণ আমি যেটা বলছিলাম যে ভোক্তারা কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকজন কিন্তু দীর্ঘদিন গাড়ি কিনতে পারছিলেন না, তাদের পছন্দ মতো গাড়িগুলো কিনতে পারছিলেন না। কেননা দুটা কারণ যেটা বলেছি, একটা হলো লোনের রেশিওটা 30-70 করে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল, প্লাস ২০ লক্ষ টাকা যে অ্যামাউন্টটা ছিল। এখন আমরা কিন্তু আমি সেকেন্ড টার্মের মতো আমি আমার অ্যাসোসিয়েশনে যারা আছে আমার সবাই মিলে আমার সেকেন্ড টার্ম, মানে ২০১৩-তে এসে আমরা দায়িত্ব পেয়েছি, কিন্তু তার ১ বছর ৩-৪ মাস আগে কিন্তু বন্ধ করা হয়েছিল, মানে এটা কমিয়ে দেওয়া হয়েছিল। আমাদের আগে যারা ছিলেন তারা হয়তো ঠিকমতো কাজ করতে পারেননি বিভিন্ন কারণে, বাট আমি আমার মহাসচিব, আমাদের যারা আছে ভাইস প্রেসিডেন্ট কিংবা আরও যারা আছেন, সবাই মিলে সবার উদ্যোগে, এবং আমি মনে করি যে টোটাল অ্যাসোসিয়েশন এতদিন কষ্টে কিন্তু গাড়ি ব্যবসা করতে পারছিল না, সবার আমি মনে করি দোয়া ছিল, এবং সর্বোপরি উপরওয়ালা মহান করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় আমার মনে এই জিনিসটা গত ১৩ তারিখে এই সার্কুলারটা এসছে যে 50-50, এবং গাড়িতে যে ২০ লক্ষ টাকা সর্বাধিক লোন দেওয়া হতো এটাকে 40-এ করা হচ্ছে, উন্নত করা হচ্ছে। তার কয়েকটা কারণ আমি একটু বলে নিই, তাহলে জিনিসটা সহজ হবে। আমাদের যখন দায়িত্ব পাওয়ার পর আমি কিন্তু সেভারাল টাইম মিটিং করেছি মাননীয় গভর্নরের সাথে, এবং স্পেশালি যিনি ডেপুটি গভর্নর আছেন এস.কে. সুর দাস, উনি পলিসির ব্যাপারটা উনিই দেখেন, ওনার সাথে আমরা দীর্ঘদিন কথা বলেছি। আপনি যে পয়েন্টটা বলেছেন যে অ্যাকচুয়ালি ডিফল্টের ব্যাপারটা, সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনি দেখবেন যে পত্রিকা খুললেই দেখবেন যে ব্যাংকে অলস টাকা পড়ে আছে ৮০,০০০, ৯০,০০০, এখন ১,২০,০০০ কোটি টাকা। তার কারণটা কি? তার কারণ হলো হাই ইন্টারেস্ট এক, দ্বিতীয়ত হলো দেখেন নতুন কোনো প্রজেক্ট হচ্ছে না, হলেও দেখা যাচ্ছে যে ওরা ভয় পাচ্ছে, নতুন কোনো প্রজেক্ট হলে, বড় প্রজেক্ট হলে দেখা যাচ্ছে যে একে ইন্টারেস্ট, দ্বিতীয়ত ইলেকট্রিসিটি এবং গ্যাস, এটার স্বল্পতার কারণে কিন্তু কেউ কোনো বড় প্রজেক্ট করতে পারছিল না। আমি নিজে পার্সোনালি কয়েকবার দেখা করেছি
ডেপুটি গভর্নরের সাথে আমার অ্যাসোসিয়েশন লোকজনকে নিয়ে গেছি, তার মানে ওনাকে আপনি কি বোঝাতে বলতে সক্ষম হয়েছি। চাইছেন একটু যে বলি, বিজনেস যেহেতু হচ্ছে না সে কারণে নো নো ডিফল্টের কেসটা বেড়ে যাচ্ছে? অটো লোন যে ব্যাংকগুলো দিয়েছিল এতদিন দিয়ে এসেছিল, অটো লোন স্পেশালি, তার রিকভারি প্রায় কিন্তু 98%। এটা আমি গভর্নর সাহেবকে বলেছি আপনি দয়া করে খোঁজ নেন, গাড়িতে যে ব্যাংকগুলো অটো লোন দিয়েছিল প্রতিটা ব্যাংক কিন্তু ব্যবসা করতে পারছিল এবং ব্যবসা করেছে, ভালো ব্যবসা করেছে। ওই ব্যাংকের যারা অটো লোন দিয়ে তারাই আমাদেরকে বলছে যে আপনারা দয়া করে যান, ব্যাংকে তো অলস টাকা পড়ে আছে, আপনারা একটু দয়া করে কনভিন্স করার চেষ্টা করেন ওনাদেরকে। ফাইনালি এটা কিন্তু মাথায় রেখে ওনারা যে সার্কুলার দিয়েছেন, সার্কুলারে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে কনসিডারিং কার মার্কেট প্রাইস অ্যান্ড কনজিউমার ডিমান্ড, এটাকে ফলো করে কিন্তু রেশিওটা বাড়িয়েছে এবং এই যে লোনটা দেওয়া, তো লোনের যে পরিমাণটা 20 লক্ষ, এটা থেকে 40 লক্ষ টাকা করা হয়েছে। এখানে একটু আরেকটা কথা বললেই নয়, যেটা হলো যে আমি একটা ব্যাংকের সাথে আছি, জানেন যে এক্সিম ব্যাংকের ডাইরেক্টর। আমার ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন, মাননীয় চেয়ারম্যান যিনি আছেন নজরুল ইসলাম মজুমদার, উনি এক্সিম ব্যাংকের ডাইরেক্টর, আবার পাশাপাশি ব্যাবেরও কিন্তু চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, ব্যাবের চেয়ারম্যান। ওনার কিন্তু এই পিছনে এই যে 13 তারিখের যেই সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংকের, উনি কিন্তু এটার পিছনে কিন্তু উনিও অনেক কাজ করেছেন, সাহায্য করেছেন এবং উনিও কিন্তু দীর্ঘদিন ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে মানুষ কষ্টে আছে, যে অ্যামাউন্টটা দিচ্ছেন লোনের পরিমাণ সেটা কম এবং রেশিওটাও কম। কেননা 10 বছর আগে একটা গাড়ির, যেটা বলছিলাম, ডিউটি 12 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ছিল। এখন একটা গাড়ির ডিউটি প্রায় 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ টাকা। একটা ভালো গাড়ি কিনতে গেলে প্রায় 35 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, তো 20 লক্ষ টাকা কোনো কিছুই গাড়ি কেনা যাচ্ছিল না। এই কথাগুলি মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ ব্যাংক ফাইনালি এই কাজটা করেছে। তো আমি এখানে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো। আগে যে একটা গাড়ি আমরা যেমন টয়োটা ব্র্যান্ডের যে কোনো একটা গাড়ি আমরা 20 লাখ টাকার মধ্যে পাচ্ছিলাম, সেটা এখন শোনা যাচ্ছে যে এখনকার মডেল যেগুলো 2013-14 মডেলগুলো, সেগুলো চলে গেছে 35-40 লাখ টাকায়। এখন যদি 35-40 লাখ টাকার গাড়ি হয়, তাহলে যেই ফ্যামিলিটা ধরেন আগে তাদের পুঁজি ছিল আচ্ছা 20 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনবে এবং ব্যাংক আপনার যেটা বললেন যে লোন দেবে, সেভাবে তারা একটা ছক এঁকেছিল, কিন্তু এখন হয়ে যাচ্ছে কিন্তু ডবল। তার মানে হচ্ছে তাকে ওই পুরো 20 লাখ টাকা কিন্তু জোগাড় করতে হচ্ছে। তো এই যে জোগাড় করতে হচ্ছে, তার মানে কি এইটা তার কি মানে করাপশনের কি একটা দেয় না, রাইজ করায় না? ইনফ্যাক্ট যারা গাড়ি কিনছে, আপনাকে এই জিনিসটা বলি, গাড়ি যারা কিনছেন এটা একেবারে স্বচ্ছতা আছে, বিকজ এটা টিআইএন লাগে, ট্যাক্সের কাগজ লাগে, এটা হুট করে গাড়ি কেনাও যায় না। এটা এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এসব নিয়ম নীতি করে রেখেছে। আপনি যেসব গাড়িতে যারা টাকা দিয়ে গাড়ি কিনছে, এটা স্বচ্ছতাই আছে। জি, কিন্তু আবার ব্ল্যাক মানি হোয়াইট করার তো ওয়েজ আছে। এখানে তো গাড়িতে তো ব্ল্যাক মানি হোয়াইট করার মানে আমি দেয়ার আর আদার ওয়েজ এর কথা বলছি, যে অন্যভাবে ব্ল্যাক মানি হোয়াইট করার ওয়েজ আছে এবং সেখান থেকে ধরেন ইনকাম জেনারেশন হলে তাহলে তো আপনার গাড়ি এফোর্ড করতে পারছে। তো ওয়ান ওয়ে অর দি আদার আমি বলতে চাচ্ছি করাপশনটা রাইজ করছে নাকি? না, করাপশন তো আর গাড়ি কেনার প্রতি তো করাপশন হচ্ছে না। করাপশন তো আপনি জানেন যে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় করাপশন হচ্ছেই। এখন আমরা যারা গাড়ি ব্যবসা করি কিংবা গাড়ি বিক্রি করি, তারা কে করাপশন করে টাকা আনছে আর কে একেবারে ভালো কাজ করে টাকা আনছে, এটা তো আমাদের দেখার সুযোগ নাই। তার কারণ হলো এই অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে, তারা এই জিনিসগুলো দেখবেন। আমরা অ্যাকচুয়ালি যিনি গাড়ি কিনতে আসেন, ওনার টিআইএন যা লাগে এবং যা যা লাগে, কাগজপত্র লাগে, এইসব গাড়ি কাগজপত্র দেখেই কিন্তু আমরা রেজিস্ট্রেশনের জন্য। এখানে আরেকটা কথা জানতে চাইবো, বলা হয়ে থাকে যে কার এখন আর কোনো মানে লাক্সারি আইটেম না, ইটস এ নেসেসিটি। কিন্তু অনেক সময় দেখা যায় যে গাড়ি এখন আপনার মানে ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, আপনি কিনে বসলেন একটা হামফ্রি বা ওই যে বড় বড় গাড়িগুলো আপনি কিনে বসলেন, যেটা আপনার হয়তো প্রয়োজন নেই, এবং ঢাকার রাস্তার যে অবস্থা, সেই রাস্তায় যদি এখন এরকম বড় বড় গাড়ি চলে তাহলে, এবং প্রতিটা ঘরেই যদি এ ধরনের বড় বড় জিপ চলে, তো তাহলে রাস্তার কি অবস্থা হয়? অলরেডি তো রাস্তা জাম হয়ে থাকে। আচ্ছা, আপনার কথা, এটাকে আপনি লাক্সারি বলবেন কি না? না, আমি একটু বলি, ইনফ্যাক্ট এটাও লাক্সারি না, বিকজ নেসেসিটি, যেটা আপনি কথাটা বলছেন। অনেক আগে 10 থেকে 15 বছর আগে গাড়িকে একটা লাক্সারি আইটেম ধরা হতো। এখন আপনি নিজেই চিন্তা করেন, ইট ইজ এ নেসেসিটি। তার কারণ হলো বড় যে একটা জিপ কিনছে, মানে এসইউভি যেটাকে বলে, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল যেটাকে বলা হয়, বড় জিপ, এই জিপগুলো কিন্তু নেসেসিটি। তার কারণ হলো আপনি দেখেন যে সবাই কিন্তু কম বেশি এখন কি মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে যাচ্ছে, তাই না? শিল্প গড়ার চেষ্টা করছে। এখন শিল্পগুলো কোথায়?
ঢাকার মধ্যে না, অফকোর্স ইট ইজ আউটসাইড অফ দ্য ঢাকা। এখন আপনি ঢাকার রাস্তায় যেসব বড় বড় গাড়ি দেখবেন, মানে জিপগুলো দেখবেন, এগুলি ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে চলে যায়। সকালে হয়তো গাজীপুর চলে যাচ্ছে, কেউ নারায়ণগঞ্জ চলে যাচ্ছে। এই যে মিল কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো আছে, এটা দেখেন শত শত কিলোমিটার দূরে। এগুলির জন্য কিন্তু জিপি লাগে। এগুলি ছোট গাড়ি নিয়ে কিন্তু আপনি শাটল করতে পারবেন না, যাতায়াত করতে পারবেন না। ইউ নিড এ স্ট্রং হেভি জিপ। এটা আপনি নিজের নিরাপত্তার কথাও চিন্তা করে কিন্তু কিনে, এটা সেটাই বলছিলাম। জিপ দেখলেই কিন্তু ভাবা যাবে না যে এটা বিলাসবহুল কিংবা কিছু লাক্সারি। এটা কিন্তু নেসেসিটি। একজন উদ্যোক্তা, উনি শত শত কোটি টাকা বিনিয়োগ করে একটা ফ্যাক্টরি করলেন, ওনার আন্ডারে প্রায় 20-30 হাজার ওয়ার্কার, তারও তো জীবনে একটা নিরাপত্তা দরকার আছে। সেও তো একটা ভালো গাড়ি চালাতে চাচ্ছে। এখন গাড়িতে 841% ডিউটি, কষ্ট করে হলে ওই উদ্যোক্তা কিন্তু এত টাকা ডিউটি দিয়েও কিন্তু গাড়ি কিনছেন, কিন্তু সেটাও কিন্তু কোনো যুক্তিসম্মত না। যেখানে দেখা যাচ্ছে যে মাননীয় এমপি মন্ত্রীরা ডিউটি ফ্রি অনেকে গাড়ি তো এটাকে আনছেন। প্রেস্টিজ ইস্যুও ভাবেন। না, প্রেস্টিজ বড় গাড়ি মানে হলো অনেক বড় একটি। ওয়েল, এটা হলো অনেক কিছু যারা গাড়ি আছে, যেমন মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, এইসব গাড়িগুলো কিছুটা প্রেস্টিজ। এটা সব দেশে একটা শ্রেণী, এটা 1%-এরও কম এই প্রেস্টিজ এই গাড়িগুলো কিনে। এটা বেশি কিছু আমার মনে সমাজে হার্ম করার কথা না। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করি, যেমন আমরা রিকন্ডিশন গাড়ি বিক্রি করি, আমাদের কিন্তু 95% কিন্তু কাস্টমার মধ্যবিত্ত পরিবারের লোকজন। ছোট গাড়িগুলো বিক্রি করি, যেরকম 1500 সিসি কিংবা 2000 সিসি কিংবা 2500 সিসি। এই বাজেটে আমি আরেকটা সরকারকেও ধন্যবাদ জানাবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। অটো লোন নিয়ে যখন কথা বলছি, পাশাপাশি এটাও বলি, এই বাজেটে আমাদের অ্যাসোসিয়েশনের আরেকটা বড় অ্যাচিভমেন্ট হলো যে আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বোঝানোর চেষ্টা করছিলাম যে গাড়ির যে এত পার্সেন্ট ডিউটি, এটা অ্যাকচুয়ালি কিন্তু মানুষের অ্যাফোর্ডের বাইরে চলে গিয়েছিল। ফাইনালি মাননীয় অর্থমন্ত্রী এবং এনবিআর এর চেয়ারম্যান, মেম্বার সবাই মিলে কিন্তু বসে দেখেছেন যে ওনাদের যে লাস্ট 5-6 বছর আগের যে স্ট্যাটিস্টিক্স, ওটাতে দেখা যাচ্ছে যে প্রায় 1/3 নেমে এসছে রেভিনিউ। তার কারণ হলো আমদানি কমে গেছে হাই ডিউটির কারণে। ওনারা কিন্তু, আমরা মনে করি যে আমার অ্যাসোসিয়েশন, আমার সাথে না বললেই নয়, আমার মহাসচিব, দক্ষ মহাসচিব আছে, তার সাথে আছে আমার ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, আমাদের কিছু ডাইরেক্টররা আছেন, সবার উদ্যোগে এবং কিছু অ্যাডভাইজার আছেন আমার সাথে, সবার উদ্যোগে মনে করি যে আমরা অর্থমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছিলাম, সক্ষম হয়েছি। ওনারা দীর্ঘদিন পরে এসে 1501 সিসির ঊর্ধ্ব থেকে 2750 পর্যন্ত এই গাড়িতে কিছুটা ডিউটি কমিয়েছে। এবং আমার মনে হয় আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। আমরা একটা ছোট বিরতি নিব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি গাড়ি ব্যবসায়ী এবং বারবিটার সভাপতি হাবিবুল্লাহ ডনের সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো, এই যে অনলাইনে যে গাড়িগুলো বিক্রি হচ্ছে, সেকেন্ড হ্যান্ড কার্স, এগুলো, এই মার্কেটটাকে আপনারা কোনো থ্রেট হিসেবে ধরেন কি না? না, অ্যাকচুয়ালি অনলাইনে যেসব গাড়িগুলো বিক্রি হচ্ছে, অনলাইন ছাড়াও এই যে শুক্রবার শুক্রবার দেখা যায় কার হাট বসে, এইগুলো ওদের সাথে আমাদের ডিফারেন্স হলো, কার হাটে কিন্তু লোকালি যেসব গাড়িগুলো, ধরেন আপনি একটা রিকন্ডিশন গাড়ি কেনার পরে কিংবা ব্র্যান্ড নিউ গাড়ি কেনার পরে যে গাড়িটা পুরাতন হচ্ছে, নাম্বার রেজিস্টার্ড কার, এইগুলি কিন্তু কার হাটে বিক্রি হচ্ছে। দিস ইজ নট আওয়ার মানে থ্রেট, বিকজ ওইগুলি গাড়ি তো বিক্রিত হবে। গাড়ি মানে ওরা আমাদেরকে বলা যায় যে সহায়ক। কারণ আপনি আপনার পুরাতন গাড়ি যদি বিক্রি না করেন, তো আমাদের থেকে নতুন কিংবা রিকন্ডিশন গাড়ি কিনবেন কি হবে? তো এটা তো আমাদের, তো আমি মনে করি যে দে আর হেল্পিং আস ইন ফ্যাক্ট ইন আদার হ্যান্ড। অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা এই কারণে ছিল যে যে কারণে আপনি যে দাম তো বেড়ে গেছে, যে 20 লাখ টাকার গাড়ি এখন 35 লাখ টাকা। এখন আপনি মিনিমাম আর কি, যেটা 35 লাখ টাকা, মিনিমামই 35 লাখ টাকা, যেটা নাকি একটা মিডল ইনকাম ইয়ের জন্য, ফ্যামিলির জন্য কিন্তু অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে সে আপনার মার্কেট থেকে সরে গিয়ে সে কি সেই মার্কেটে যাবে না? না, আমি মনে করি না যেটা আমাদের কোনো রকম থ্রেট।
কিংবা আমি আমি যেটা আপনাকে যেটা বলার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি এটা আমি মনে করি সহায়ক। কেননা আপনি যারা অ্যাকচুয়ালি স্বল্প পুঁজির মানুষ, ধরেন চাকরিজীবী কিংবা ছোট ব্যবসায়ী, তারা রেজিস্টার্ড গাড়ি কিনে। এখন তারা যখন কারোর রেজিস্ট্রেশন করা গাড়ি কিনছেন, মানে ধর আপনার গাড়ি, আপনার রেজিস্ট্রেশন করা গাড়ি আরেকজন কিনছে, তখন আপনি গাড়িটা বিক্রি করে কি করবেন? স্বভাবতই আপনি আমার শোরুমে আসবেন, শোরুমগুলিতে এসে একটা রিকন্ডিশন গাড়ি কিনবেন। নাহলে এগুলি গাড়িগুলো যাবে কোথায়? নাহলে তো ওই গাড়িগুলো আমারই কিনতে হবে, আমারই বিক্রি করতে হবে। তা আমি মনে করি যারা কার হাট আছে কিংবা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করছে কিংবা অনলাইনে গাড়িগুলো বিক্রি করছে, এটা সহায়ক আমাদের। মানে আমাদের কিন্তু জানেন যে এখন অনলাইনে আমাদের গাড়ির যারা ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু অনলাইনে গাড়ি বিক্রি করছে, অনেক রিকন্ডিশন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি অনলাইনে বিক্রি হচ্ছে। কার মুডি, কার হাট, এরকম বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, বিক্রয় বিক্রি কিনি কিরকম কয়েকটা আছে। ওইখানে কিন্তু আমাদের রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা কিন্তু তাদের গাড়িগুলো ওখানে পোস্ট করছে, দিচ্ছে, প্রাইজও দিচ্ছে। এতে করে কিন্তু অনেকের গাড়ি কিন্তু ভালো বিক্রি হচ্ছে। কজ ইট ইজ অ্যাজ ইউ সেইড, এটা আর বিলাসবহুল না। মানুষের গাড়ি দরকার, যাতায়াতের জন্য গাড়ি দরকার, অফিসে আসার জন্য গাড়ি দরকার, নিজের নিরাপত্তা, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে, সবই গাড়ি ছাড়া আন্ডারস্টুড, কোনো বিকল্প কিন্তু নেই। আমি যখন ধরেন আমি যদি এখন আজকে একটা গাড়ি কিনি, তাহলে গাড়ি কেনার পরে আমি যদি রাস্তায় বসেই থাকি, তাহলে সেক্ষেত্রে আমার গাড়ি কেনাটা কতটা সার্থক? এখন রাস্তায় বসে থাকলেও তো এক পর্যায়ে আপনার গন্তব্যে যেতে পারবেন। গাড়ি না কিনলে কি করবেন বলেন? কিভাবে যাবেন গন্তব্যে? এবং আমি হে, যখন আপনি একটি আপনি গাড়ি বলেন। কিনছি, অনেকগুলো কস্ট কিন্তু অ্যাসোসিয়েটেড। আমাকে অনেক ব্যাংকের টাকা গুনতে হচ্ছে, তারপরে আমার গ্যাস লাগছে, তেল লাগছে, যদি একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করি সেক্ষেত্রে সেই স্যালারি। তো অনেকগুলো কস্ট অ্যাসোসিয়েটেড, তো সব কিছু মিলিয়ে আহ, অনেকগুলো টাকার ব্যাপার। তো সত্যি আপনি কথা। কি মনে হয় যে কতটা এটা ভায়াবল? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, লাইক আপনার কথাই ধরি, যদি আপনাকে ধরে যদি এক্সাম্পল দিই, আপনি মার্শাল্লাহ সুন্দর সেজেগুজে বেরিয়েছেন বাসা থেকে, আপনি টিভি স্টেশনে আসবেন, হাউ ইউ উইল কাম? ইফ ইউ ডোন্ট হ্যাভ এ কার, ইউ টেল মি হাউ ইউ উইল কাম টু ইউর ডেস্টিনেশন? ইউ ক্যানট কাম, বিকজ আপনি রাস্তায় দাঁড়াবেন। এই রাস্তায় দাঁড়িয়ে কি কোনো সহসা কিন্তু একটা এটার ট্যাক্সি উপায় ক্যাব কি? পাবেন? লিসেন টু মি, ট্যাক্সি ক্যাবও পাচ্ছেন না। ভালো এসি বাস, বাসের কিন্তু অনেক রকম এসি বাসও কিন্তু নাই। এখন একটা লোক সুটেড বুটেড হয়ে কিংবা আপনি সুন্দর করে সেজে গুজে বেরিয়েছেন, আপনি একটা কোনো ভালো বাসও পাবেন না। ওয়েল, না মেট্রো রেল আছে, না এলআরটি আছে, না এমআরটি আছে, নাই। সরকার উদ্যোগ নিচ্ছে, এটা কিন্তু অনেক আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল, বাট সরকার উদ্যোগ নিচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট এটা বাড়ানোর জন্য। আমি মনে করি সত্যি কথা যে বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টটা এখনো এখনো অনেক অনেক একেবারে তলানিতে আছে। পার্শ্ববর্তী দেশ, আপনি ইন্ডিয়ার দেখলে কোথায় চলে গেছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়া দেখলাম যে ওই যে জাপানে যে রেল আছে, ট্রেন আছে, স্পিডি ট্রেন, বুলেট ট্রেন বলে, ইন্ডিয়া কিন্তু আমি সেদিন পত্রিকায় দেখলাম সেটাও তারা নিয়ে আসছে। উন্নত বিশ্বের 3-4টা দেশে কিন্তু এটা আছে, বাট ইন্ডিয়া তারাও অ্যাড করছে তাদের এই পাবলিক ট্রান্সপোর্টের সাথে। আমরা অনেক পিছিয়ে আছি, বাট আমি অফকোর্স অ্যাপ্রিসিয়েট করবো সরকার কিন্তু চেষ্টা করছে। এই সরকারের অনেক উদ্যোগ, ভালো উদ্যোগ আমরা দেখছি, সরকার উদ্যোগগুলি নিয়েছে। আমার মনে হয় এই উদ্যোগগুলি নিলে আলটিমেটলি পাবলিক ট্রান্সপোর্ট বাড়বে। আর পাবলিক ট্রান্সপোর্ট যদি অ্যাভেলেবেল হয়, মানুষ কিন্তু ব্যক্তিগত গাড়ি কেনা থেকে অটোমেটিক্যালি অনেকটাই নিরুৎসাহিত হবে। এক, ব্যক্তিগত গাড়ি কিনলে আপনি যেটা বলছেন যে অটো, এই যে লোনটা নিচ্ছেন, লোনটা রিপেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট রেট যেই পরিমাণ ইন্টারেস্ট রেট, এটা সুখকর নয়, সহনীয় পর্যায়ে এখনও আসে নাই। এটা সত্যি দুঃখজনক, বাট এটাকে আপনাকে নিতে হচ্ছে ঘাড়ে, বিকজ আপনার নেসেসিটি, কষ্ট করে হলো ড্রাইভার রাখতে হচ্ছে, একটা পার্কিং খুঁজতে হচ্ছে, সব কিছু মিলিয়েই কিন্তু খুব একটা সুখকর নয়, কিন্তু বাধ্য হয়ে মানুষ কিনছে। আমরা গাড়ি ব্যবসা করছি, যারা আমরা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি, আমরা কিন্তু বিভিন্ন সমিতি, বিভিন্ন আমাদের নিজের সমিতিতে কথা বলি, আমরা অ্যাসোসিয়েশন বিভিন্ন মিটিংয়ে, আমরা যেখানে ওয়ার্কশপ হয় ওখানে কথা বলি, সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলি, যে আমরা কিন্তু স্বার্থপর নই। আমরা আমাদের গাড়ি বিক্রির জন্য আমরা কখনোই বলি না যে পাবলিক ট্রান্সপোর্ট না হোক, কারণ এই এই ঢাকা শহর আমরাও ব্যবহার করি, এখানে আমরাও যাতায়াত করি। আমি, আমার পরিবার, আমাদের যে ব্যবসায়ী সমাজ আছে, সবাই কিন্তু এখানে যাতায়াত করি। আমাদেরও মাথায় আছে যে যানজটটা কিন্তু অনেক বেশি। আরো কিন্তু অ্যাসোসিয়েটেড হচ্ছে আপনার গাড়ি চুরির ব্যাপারটাও। গাড়ি চুরি তো এটা সব দেশেই টুকটাক গাড়ি চুরি হয়। এটা কিন্তু দেখবেন আমেরিকাতেও গাড়ির সেট খুলে নিয়ে যায়, উন্নত দেশেও। বাট এটার জন্য যেটা এখানে তো পুরো গাড়িটাই উধাও হয়ে রাইট, যাচ্ছে। পুরো গাড়িটা উদয় হয়, দুঃখজনক হলেও সত্য। গাড়ি আনার সময় দেখা যায় যে পার্টস, ড্যাশবোর্ড সব চুরি হয়ে গেছে, আপনি ওইটাই কিন্তু কিনে আনতেছেন চোরের থেকে, জি। ঠিক ডিটোটা। বিকজ ওই আপনার গাড়ির জন্য হঠাৎ করে এমন এমন কিছু পার্টস ওরা কেটে চুরি করে নিয়ে যায়,
আমি যদি আপনাকে পার্টস আমদানি করে এনেও দিই, কিন্তু ওই যে বিভিন্ন কিছু জয়েন্ট আছে, কিছু তার আছে, কিছু টেকনিক্যাল জিনিসগুলো আছে, টোটালি সিস্টেমটা ছাড়া কিন্তু আপনি গাড়িটাকে দাঁড়া করতে পারবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা কিন্তু বহুত বছর ধরে হয়ে আসছে। এটার ব্যাপারে কিন্তু সরকারের যে এজেন্সিগুলো আছে আরও কড়াকড়ি হওয়া উচিত। শুধু গাড়ি না, মোটর সাইকেলও দেখা যায় অহরহ চুরি প্রচুর হচ্ছে। চুরি হচ্ছে। চোর সবখানেই আছে, চোর কিন্তু মক্কাতেও আছে। কিন্তু ওইখানে আইন থাকতে হবে, আইন থাকতে হবে। আইনের সঠিক প্রয়োগ যদি হয়, তাহলে আমার মনে হয় যে এই চুরিটা বাংলাদেশে কমে আসবে। আপনি বলছিলেন যে অকশনের কথা, যে গাড়ি এরকম প্রচুর শুনছিলাম যে কি অকশনে যাওয়ার কথা, এই বিষয়টা আমাকে একটু বলবেন। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি অকশনের ব্যাপারটা হলো যে অফকোর্স একটা গাড়ি আনার পরে নির্দিষ্ট কতদিন পরে অকশন হবে সেটা আমরাও জানি, আমার ব্যবসায়ীরাও জানে। কিন্তু আপনি জানেন যে গত 2 বছর আমরা ব্যবসা করতে পারিনি। তার কারণগুলো আমরা বলেছি যে একে ছিল রাজনৈতিক অস্থিরতার কারণ, শোরুমই তো খুলতে পারিনি লাস্ট 6 মান্থস বলা যায়। 2013-র মানে অক্টোবর না, আমার মনে হয় জুলাইয়ের পর থেকে সবাই এফেক্টেড ছিলাম। ব্যবসায়ীরা শোরুম খুলতে পারি নাই, ব্যবসা করতে পারি নাই, আমদানি করতে পারি নাই, আমদানিকৃত গাড়িগুলো বিক্রি করতে পারি নাই, বাজারজাত করতে পারি নাই। তার কারণ ছিল যে এরকম রাজনৈতিক অস্থিরতা। তারপরে এই বছরে কিছুটা হলো সচল হয়েছে ব্যবসা, কিন্তু হলো কি আমাদের যে গাড়িগুলো আমদানি করা ছিল এগুলো অফকোর্স বিভিন্ন বন্দরে, ধরেন মংলা বন্দর স্পেশালি এটা জমাট বেঁধেছিল, গাড়িগুলো অনেকদিন ছুটাতে পারেনি। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখা যাচ্ছিল যে এই রোজার মধ্যে, রোজার শেষের দিকে হঠাৎ করে একটা মংলা বন্দর একটা সার্কুলার দিল যে তারা একসাথে 2000 কতগুলো গাড়ি যেন অকশন করে দিবে। তো আপনি জানেন যে যে গাড়িগুলো আমাদের ব্যবসায়ী ভাইরা এনেছে, এটা তো ব্যবসার জন্যই এনেছে। এবং ইট ইজ ট্রু যে তারা ব্যাংকের থেকে লোন নিয়ে মানুষ গাড়ি আমদানি করে হয়তো একটা গাড়ি বিক্রি করে 20,000 40,000 হয়তো 50,000 টাকা ইনকাম করবে। কেউ তো বন্দরে ফেলে রাখার জন্য কেউ গাড়ি আমদানি করে না, এটা কার মাথাও থাকে না, তাই না? কিন্তু বিভিন্ন কারণে বিক্রি করতে পারেনি, গাড়ি বের করতে পারেনি, এতে করে গাড়িগুলো জট পেকে গিয়েছিল মংলা বন্দরে। কিন্তু অবাক হয়ে দেখলাম হঠাৎ করে 2,500-এর উপরে গাড়ি অকশন করবে, হঠাৎ করে নোটিশ দিয়ে দিল। আমার মেম্বারদের তো মানে অ্যাকচুয়ালি কান্নাকাটিতে পড়ে গেল, কারণ হঠাৎ করে অকশন দিয়ে দিলে ব্যাড সাইডটা কি, যে বাংলাদেশের ইতিহাসে 2,000 গাড়ি একসাথে অকশন কখন হয়েছে আমি শুনিনি। 20টা 30টা 40টা গাড়ি এটা নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইড হলো অকশন যদি দিয়ে দিত, আর অকশন যারা বিট করেন, সরকার যেখানে রাজস্ব পাওয়ার কথা ধরেন 20 লাখ টাকা একটা গাড়িতে, অকশনে বিট করবে ধরেন 10 লক্ষ টাকা, সরকার তো রাজস্ব পেত না। এক, যিনি গাড়ি আমদানি করেছেন ওনার তো টোটাল পুঁজি চলে যেত। উনি গাড়ি শেষ আমদানি পর্যন্ত করেছেন এটা ব্যাংক কি- থেকে লোন নিয়ে, উনি তো তাহলে একেবারে দেখা যেত ব্যাংকের আরো জি। ডিফল্টার হয়ে যেত, ব্যাংকগুলো কিন্তু বিপদে পড়ে যেত। বিকজ তারা দেখা যেত আমার গাড়িতে অকশন হয়ে গেছে, আমি কি করব? তাহলে ব্যাংকগুলো ওকে চেস করতো একটা আমদানিকারককে। আলটিমেটলি এটা বিগ এফেক্ট হতো ব্যাংকিং সেক্টরে, ব্যবসায়ী মহলে। তো আমার মনে হয় যে আমার মহাসচিব, আমার যারা মেম্বাররা আছেন, আমার সাথে যারা আছেন, ডাইরেক্টররা আছেন, তারা কষ্ট মষ্ট করে এই জিনিসটাকে সরকারের সাথে বসে আলোচনা করে এনবিআর এর সাথে, এনবিআর কে অবশ্যই ধন্যবাদ দেব। এনবিআর এর উদ্যোগে ফাইনালি এটাকে স্টপ করা হয়েছে। এখন ব্যবসায়ীরা আস্তে আস্তে গাড়িগুলো কিন্তু বের করতে পারছেন, বের করছেন। আশা করব যে গাড়ি ব্যবসায়ীরা আরো মানে ব্যবসা করতে পারবেন এবং আরো ভালো করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও হাজির হব মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।